নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যপথের অনুষ্ঠানে আপনারা স্বাগত। আজ সম্প্রচারিত হবে বেগম রোকেয়া। 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম। তাঁর মৃত্যুও একই দিনে। বঙ্গভূমির মুসলিম নারী জাগরণের তিনি অগ্রগণ্য পথিক। এই জন্য তাঁর বহু প্রসবী কলম থেকে প্রকাশিত হয়েছে অজস্র লেখা, যার উদ্দেশ্য মুসলিম মেয়েদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নতি। বেগম রোকেয়া একাধারে চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও সমাজ সংস্কারক। এই বিদুষী নারীর প্রতি আনত শ্রদ্ধায় কথিকাটি রচনা ও পাঠ করেছেন আশরাফুল মণ্ডল। অনুষ্ঠানটি আপনারা শুনছেন সাহিত্যপথের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান বেগম রোকেয়া। বেগম রোকেয়ার একাধারে আবির্ভাব দিবস ও প্রয়াণ দিবসে সাহিত্যপথের পক্ষ থেকে আমার সশ্রদ্ধ নিবেদন। বেগম রোকেয়া বঙ্গ সমাজে আবির্ভূত সুচেতনার এক বিস্ময়কর স্ফুলিঙ্গ। শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে মুসলমান নারী সমাজকে সেই আলোকের ঝর্ণাধারায় পরিস্নাত করানোর মহতি প্রচেষ্টায় ব্রতী এক অনলস পথিক। অচলায়তনের নিগড় থেকে মুসলমান নারীদের শিক্ষার আঙিনায় পৌঁছে দেবার এক বিশ্বস্ত অবলম্বন। বাঙালি মুসলমান সমাজে পুরুষদের পাশাপাশি প্রথম নারীর অধিকার বুঝে নেবার দাবি উচ্চারণের একমাত্র ও অনন্য মুখ। নারী পরাধীনতার বিপক্ষে সুতীব্র প্রতিবাদী কণ্ঠ। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর ধনে মানে বংশমর্যাদায় সুখ্যাত সাবের পরিবারে জন্মগ্রহণ করেন রোকেয়া। তার শৈশব অতিবাহিত হয়েছে দম বন্ধ করা নারী শিক্ষার আলোক বঞ্চিত এক পরিবেশে। সেকালে মুসলমান সমাজে লেখাপড়ার তেমন চল ছিল না। সাবের পরিবার বাঙালি হলেও সেই পরিবারে বাংলা ভাষা শিক্ষা না গ্রহণ করার ফরমান ছিল কঠোর। ছিল উর্দু ভাষা শিক্ষার ব্যাপক প্রচলন। পরিবারের নারীদের শুধু পরপুরুষ নয়, পরনারীর সামনেও পর্দা রাখতে হতো। যদিও তার দুই ভাইজান আবুল আসাদ ইব্রাহিম সাবের ও খলিল সাবের কলিকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করার সুযোগ লাভ করেছিলেন। রোকেয়ার এই দুই বড় ভাইজান কেমন করে ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত হবার সুযোগ পেলেন ভাবলে অবাক হতে হয়। শৈশবে তাঁরা শ্রী অরবিন্দ ঘোষের পিতা ডাক্তার কেডি ঘোষের সাহচর্য লাভের সুযোগ পেয়েছিলেন। ইংরেজি শিক্ষা ও সভ্যতা এই দুই ভ্রাতার মনের ওপর প্রভাব বিস্তার করেছিল। তারা মনে মনে সৈয়দ আহমদ ও ইংরেজি শিক্ষার অগ্রদূত আমির আলীকে আদর্শরূপে গ্রহণ করেছিলেন। ইব্রাহিম বুঝেছিলেন মাতৃজাতির চেতনা জাগ্রত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ইসলামে নারীর স্থান কত উচ্চে, ইসলাম মাতৃজাতিকে কত সম্মান দিয়েছে, অথচ তাদের দেশের মুসলমান নারীদের কি শোচনীয় দুর্গতি।
বাল্যকাল থেকেই রোকেয়ার মধ্যে ছিল নিদারুণ জ্ঞানের পিপাসা। তাদের দুই ভ্রাতার মতোই তাদের তিন ভগ্নীরও পাঠ চর্চা করার আগ্রহ ছিল। তার জ্যেষ্ঠা ভগিনী করিমুন্নেসা অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছিলেন। করিমুন্নেসা ছিলেন স্বভাব কবি। তিনি পারিবারিক ঘটনা এবং সামাজিক নানা বিষয়ে কবিতা লিখেছিলেন। রোকেয়ার এই বড় বুবুজান ও বড় ভাইজান অর্থাৎ করিমুন্নেসা ও ইব্রাহিম সাবের রোকেয়াকে গোপনে বাংলায় লিখতে ও পড়তে শেখান। তাদের আব্বাজান জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের বাংলা বা ইংরেজি শিক্ষার ঘোরতর বিরোধী ছিলেন। তার ভ্রাতা ইব্রাহিম গভীর রাতেও রোকেয়াকে পড়াতেন। রোকেয়ার জীবনীকার শামসুন নাহার এ প্রসঙ্গে জানিয়েছেন, রাত্রে পৃথিবী অন্ধকারে ঢাকিয়া যায়, আর সেই সঙ্গে জ্বলিয়া ওঠে দুটি কিশোর কিশোরীর শয়ন কক্ষে স্তিমিত দীপশিখা। চোখ বুজিয়া সেই নীরব নিশীথে দুই ভাই বোনে মোমবাতির পাশে বসেন। জ্ঞান দান করেন ভাই, আর বালিকা ভগিনী সেই জ্ঞান সুধা আকণ্ঠ পান করেন। রোকেয়া লিখেছেন, বালিকা বিদ্যালয় বা স্কুল কলেজ গৃহের অভ্যন্তরে আমি কখনো প্রবেশ করি নাই। কেবল জ্যেষ্ঠ ভ্রাতার অসীম স্নেহ ও অনুগ্রহে যৎ সামান্য লেখাপড়া শিখিয়াছি। অপর আত্মীয় স্বজনেরা আমার শিক্ষায় উৎসাহ দান করিবেন দূরে থাকুক, বরং নানা প্রকার বিদ্রূপ ও উপহাস করিতেন, কিন্তু তথাপি আমি পশ্চাৎপদ হই নাই। ভ্রাতাও কাহারও বিদ্রূপে ভগ্নোৎসাহ হইয়া আমাকে পড়াইতে ক্ষান্ত হন নাই। রোকেয়া অদম্য প্রয়াসে স্বসমাজের রক্ষণশীলতার জগদ্দল পাথরকে উপড়ে ফেলে মুসলমান নারীদের শিক্ষা গ্রহণের বাধা দূর করার চেষ্টা করেছিলেন। রোকেয়া বেশ বুঝেছিলেন সামাজিক কুসংস্কার নারী শিক্ষার প্রধান অন্তরায়। নারীদের উন্নতির সোপানে পৌঁছাতে হলে চাই শিক্ষা এবং শিক্ষান্তে স্বাবলম্বী হওয়া। রোকেয়া এই অসম্ভব কর্ম সম্পাদনে সফলতার পথে হাঁটতে স্বচ্ছন্দ হয়েছিলেন তার যোগ্য জীবন সঙ্গীর জন্য, অর্থাৎ তার প্রগতি মনস্ক স্বনামধন্য স্বামী সাখাওয়াত হোসেনের জন্য। মাত্র 18 বছর বয়সে রোকেয়ার বিবাহ হয়েছিল বিহারের ভাগলপুরে। তার স্বামী খান বাহাদুর সাখাওয়াত হোসেন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। রোকেয়া সাখাওয়াতের দ্বিতীয়া স্ত্রী। সাখাওয়াত সাহেব ছিলেন নারী অবরোধের ঘোর বিরোধী। বিবাহ পরবর্তী জীবনে তিনি রোকেয়াকে প্রচুর পড়াশোনায় নিমগ্ন হতে উদ্বুদ্ধ করেছিলেন। 1909 সালে সাখাওয়াত হোসেন প্রয়াত হন। রোকেয়া সাখাওয়াতের বিবাহিত জীবন মাত্র 10 বছরের। 28 বছর বয়সে বেগম রোকেয়া বিধবা হন। স্বামী প্রয়াত হবার পর রোকেয়া ব্যক্তিগত শোককে বুকে চেপে নারী শিক্ষা প্রসারে, সামাজিক নানা কুসংস্কার দূরীকরণে নিজেকে নিয়োজিত করেন। স্বামীর মৃত্যুর মাত্র 5 মাস পরে ভাগলপুরে মাত্র 5টি ছাত্রী নিয়ে প্রথম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। অনেক নিন্দা ও কটূক্তি সহ্য করা সত্ত্বেও মুসলিম মহিলাদের জোটবদ্ধ করে সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম অর্থাৎ নিখিল বঙ্গ
মুসলিম মহিলা সমিতি নামে একটি সমিতি 1916 সালে গঠন করেন, যেটি পরে ক্যালকাটা মোহামেডান লেডিজ অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়। মুসলমান সমাজে নারী মুক্তির পথিকৃৎ বেগম রোকেয়া তার সাহিত্য রচনার মধ্য দিয়ে সমাজকে নারীর অসহায়, অসহনীয় অবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি কিছু কবিতা, প্রবন্ধ, গল্প ও উপন্যাস রচনা করেছেন। তার রচনা সংখ্যায় বেশি না হলেও এই রচনাগুলির মাধ্যমে তার সমাজ হিতবাদী সুন্দর মননের পরিচয়টিকে স্পষ্ট আমরা দেখতে পাই। রচনাগুলিতে যুক্তির পর যুক্তি উপস্থাপিত করে তিনি নারীর ন্যায্য অধিকারের দাবিকে প্রতিষ্ঠিত করেছেন। বিংশ শতাব্দীর প্রথম থেকেই তার লেখালেখি শুরু। তার রচনাগুলি হল মতিচুর, প্রথম খণ্ড 1905, দ্বিতীয় খণ্ড 1921, পদ্মরাগ উপন্যাস, অবরোধবাসিনী, কিছু ছোট গল্প ও রস রচনা, পুস্তকাকারে প্রকাশিত কিছু কবিতা ও প্রবন্ধ, সুলতানাস ড্রিম, গড গিভস ম্যান রোবস, এডুকেশনাল আইডিয়ালস ফর দ্য মডার্ন ইন্ডিয়ান গার্ল এবং বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত কিছু পত্র। নারী শিক্ষা ও নারী সমিতির সার্বিক প্রসারের জন্য 1932 সালের 9ই ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রচণ্ড ছোটাছুটি এবং রাত দিন নারী উন্নয়নে কাজকর্ম করার জন্য। নারী জন্ম যে পুতুল জন্ম নয়, নারী বুদ্ধিবৃত্তির অনুশীলন করার সুযোগ না পাওয়ার জন্যই যে পুরুষের সংসারে দাসী মাত্র, এই বোধ তিনি নারীদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার বিভিন্ন রচনাতে তিনি নারী শিক্ষা, নারীর আত্মমর্যাদা বোধ জাগ্রত করা, স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে নানা কথা বলেছেন। সর্বাগ্রে রোকেয়া চেয়েছিলেন নারী শিক্ষার প্রসার ও বাল্য বিবাহ রদ। তিনি বুঝেছিলেন অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তারা সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারবে না। নারী কল্যাণের লক্ষ্যে রোকেয়া পুরুষদের কটাক্ষ করে লিখেছেন, মেয়েদের বিয়েতে অনেক টাকা খরচা করতে হয় বলে বেচারীদের শুকিয়ে মারবেন না। শিশু পালন প্রবন্ধে শিশুর স্বাস্থ্য সহ শিশুর মায়ের স্বাস্থ্যের প্রতিও তিনি দৃষ্টি দিতে বলেছেন। এ বিষয়ে তার অভিমত ছিল এই রকম: শিশু রক্ষা করতে হলে আগে শিশুর মাদের রক্ষণ দরকার। শিক্ষা গ্রহণের অধিকার না পাওয়ার জন্যই যে মুসলমান সমাজের মেয়েরা স্বাবলম্বী হতে পারে না তেমন ভাবে তা তিনি বেশ উপলব্ধি করেছিলেন। আর এই উপলব্ধি তার হয়েছিল বলেই তিনি লিখেছেন, আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয়ে আদর্শ মুসলিম নারী গঠিতা হবে, যাদের সন্তান সন্ততি হবে হযরত ওমর ফারুক ও হযরত ফতেমা জোহরার মতো। স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে রোকেয়া লিখেছেন, আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পারে না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধাভাণ্ডারের দ্বার কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি?
যদি কোনো উদার চেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করেন। মুসলমান মেয়েদের শিক্ষা গ্রহণ করার সুযোগকে সমাজ নানা কুযুক্তি খাড়া করে অবরুদ্ধ করে রেখেছিল। তাই রোকেয়া কটাক্ষ করে লিখেছেন, যাহারা নিজের সমাজকে উদ্ধার করিতে পারিতেছে না, তাহারা আর দেশোদ্ধার কি রূপে করিবে? অর্ধাঙ্গীকে বন্দিনী রাখিয়া নিজে স্বাধীনতা চাহে, এরূপ আকাঙ্ক্ষা পাগলেরই শোভা পায়। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে রোকেয়া আরো লিখেছেন, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে? কোন ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে? পুরুষের স্বার্থ ও আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। তাহাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্যও তাহাই। আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই, এ কথা নিশ্চিত। নারীর ওপর সমাজের অত্যাচারের যেমন ধর্মভেদ নেই, বর্ণভেদ নেই, সম্প্রদায় ভেদ নেই, তেমনি বাংলা জুড়ে, ভারত জুড়ে সব ধর্মের, সব বর্ণের, সব সম্প্রদায়ের মেয়েদের ভালোবেসেছেন রোকেয়া। ভেবেছেন এক অখণ্ড ভারত নারী প্রতিমার কথা। 1927 সালে বঙ্গীয় নারী সমিতির এক সভায় সভানেত্রীর অভিভাষণে রোকেয়া বলেছিলেন, ভারতবর্ষে সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব কাহারা জানেন? সে জীব ভারত নারী। এই জীবগুলির জন্য কখনো কাহারও প্রাণ কাঁদে নাই। বেগম রোকেয়া অর্ধাঙ্গী প্রবন্ধে লিখেছেন, অনেকে বলেন স্ত্রীলোকের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই, মেয়েরা চর্ব চস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, 2-4খানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্র ধরাধামে অবতীর্ণ হয়। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাশ হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষায় এ কথার সত্যতা উপলব্ধি হইতে পারে। ধর্মীয় গোঁড়ামি কিভাবে নারী সমাজকে মানস মুক্তির পথে পা বাড়াতে দেয়নি, রোকেয়া তার অগ্রন্থিত রচনা আমাদের অবনতি প্রবন্ধে সে কথা দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন, যেটি নবনূর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধে রোকেয়া লিখেছেন, যখনই কোনো ভগ্নী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, তখনই ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মাথা চূর্ণ হইয়াছে। আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়মও দেখিতে পাইতেন। বয়স্ক পুরুষের বালিকা বিবাহের ইচ্ছাকে ব্যঙ্গবিদ্ধ করে রোকেয়া একটি ছড়াতে লিখেছেন, হুকুর হুকুর কাশে বুড়া, হুকুর হুকুর কাশে, নিকার নামে হাসে বুড়া, ফুকুর ফুকুর হাসে। রোকেয়া মৌলবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন। আজীবন তিনি স্বপ্ন দেখেছেন মুসলিম মেয়েদের শিক্ষিত করে তুলতেই হবে। পদ্মরাগ উপন্যাসেও বা অন্যান্য বিভিন্ন গল্পে মুসলমান সমাজের
তৎকালীন প্রচলিত কুসংস্কারকে, নারীকে শিক্ষার আলোক বঞ্চিত করে রাখার বিরুদ্ধে উচ্চকিত হয়েছেন। শুধু মুসলমান সমাজের নারীদের পর্দা প্রথার ছবি নয়, হিন্দু মহিলারাও যে পর্দা প্রথার কুফল ভোগ করেছেন তাও তিনি লিখেছেন। 1312 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় নবনূর পত্রিকার গ্রন্থ সমালোচনা বিভাগে মতিচুর প্রথম খণ্ড বিষয়ে যে মন্তব্য চোখে পড়ে সেটি এই রকম: মতিচুর রচয়িত্রী কেবল ক্রমাগত সমাজকে চমকাইতেছেন, ইহাতে যে কোনো সুফল ফলিবে আমরা এমতো আশা করিতে পারি না। ভাবুন কিরকম নিন্দুক এবং নারী প্রগতিকে পিছন থেকে টেনে ধরার মানুষ এরা। রোকেয়া অবশ্যই এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে উদাসীন নির্দয় সমাজে নারীদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য মাথা উঁচু করে কাজ করে গেছেন। রোকেয়ার সেই তীব্র লড়াইয়ের চিহ্ন ছড়িয়ে আছে সমকালের নানা পত্র পত্রিকায়। প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয় এদেশে নারী শিক্ষার জন্য সারা জীবন অসাধ্য সাধনের চেষ্টা করেছেন। অনেক স্কুল কলেজ স্থাপন করেছেন, পাঠ্যপুস্তক রচনা করেছেন, বিভিন্ন জনহিতকর কাজ করেছেন। স্বামী বিবেকানন্দের নির্দেশে এদেশে এসে ভগিনী নিবেদিতা নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেছেন। তবে ভাবতে বেশ অবাক লাগে যখন বুঝি সেকালে একজন মুসলিম মহিলা কোনো অবরোধের কাছে মাথা নত না করে নারীর আত্মমর্যাদা বোধ জাগ্রত করার লক্ষ্যে, নারীকে স্বাবলম্বী করার জন্য সার্বিকভাবে সমাজে নারীকে মহীয়সী গরীয়সী উচ্চতায় অধিষ্ঠিত করার প্রাণপণ প্রয়াসে নানা বাধা বিঘ্ন সত্ত্বেও শিক্ষার মশাল হাতে নিয়ে অদম্য আত্মবিশ্বাসে এগিয়ে গেছেন। তবে আমার মনে প্রশ্ন জাগে, রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে এখনো তেমন কোনো আগ্রহ নেই কেন আমাদের মধ্যে? তাহলে কি এখনো সমাজে নারীর অবস্থার, বিশেষত মুসলমান নারীর অবরোধ মোচনে আমরা তেমনভাবে সক্রিয় হতে চাই না? কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলমান নারীরা এখনো তেমনভাবে জাগ্রত হতে পারেনি। এ দোষ কি সমাজ ব্যবস্থার নয়? রোকেয়াকে নিয়ে অল্প বিস্তর কাজকর্ম হলেও রোকেয়ার আদর্শকে কি আমরা তেমনভাবে গ্রহণ করতে পেরেছি? যতই প্রগতির ধুঁয়ো তুলে মঞ্চে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে আমরা নারীকে অর্ধেক আকাশ বলি না কেন, বিশেষ করে রোকেয়ার লালিত স্বপ্ন সেই মুসলমান নারীদের জীবনে অশিক্ষার অন্ধকার যে রয়ে গেছে, সে কথা কি আমাদের এখনো অজানা? আসুন আর কাল বিলম্ব নয়, নতজানু হই রোকেয়ার আদর্শের কাছে, ব্রতী হই তার স্বপ্ন পূরণে, নিবিড়ভাবে পড়ি ও অনুধ্যান করি রোকেয়াকে। শপথ নিই মুসলমান মেয়েরা যাতে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন সকল ক্ষেত্রে যথাযথ শিক্ষা গ্রহণ করে হয়ে উঠতে পারে যথার্থই অর্ধেক আকাশ। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।